কি অবস্থা দেখো, আমরা হচ্ছে জেনারেল ম্যাথের মোটামুটি বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি সবই করছি। এখন হচ্ছে জ্যামিতি পার্টটা করা দরকার। জ্যামিতি পার্টের মধ্যে আজকে আমরা উপপাদ্য করব, এবং সম্পাদ্য তো বোর্ডে করানো যায় না, কারণ এই বোর্ডে সম্পাদ্য অঙ্কন করা খুব ঝামেলা। সম্পাদ্য তো অফলাইনে তোমাদের দেখাইছি। উপপাদ্য আমি এইখানে যতগুলা করাবো তোমাদের, সেটা চ্যাপ্টারের এবং অনুশীলনীর, এর মধ্যে থেকে 100% শিওর তুমি এই এসএসসি তে বোর্ডে কমন পাবা। যদি কমন না পাও তাহলে টাকা ফেরত। কথা কি ক্লিয়ার? তার মানে আমরা যে খাতাটা এখানে কমপ্লিট করব, ওই খাতাটাই তুমি জাস্ট প্র্যাকটিস করতে থাকবা। এটা ভাইবো না যে আমি কম সংখ্যক করাবো, আমি বেশি সংখ্যক করাবো। তোমাদের 17 নাম্বার থেকে বৃত্তের উপপাদ্য শুরু হয়, 26 পর্যন্ত আছে বৃত্তের উপপাদ্য। অনুশীলনীতে 8.1 থেকে 8.4 পর্যন্ত আছে। এর মধ্যে থেকে আমরা সব করব না, কিন্তু আমরা ম্যাক্সিমাম করব। বৃত্ত কম করে করে, জ্যামিতি কম করে করে ইন্টারে যাওয়ার চিন্তা ভাবনা এগুলো মাথা থেকে বাদ দিয়ে দাও। যে কম পড়বো, এ প্লাস পাবো, এগুলা বাদ দিয়ে দাও। কারণ ত্রিকোণমিতি, জ্যামিতি এগুলা তোমার ইন্টারমিডিয়েটে একদম প্রত্যেকটা পদে পদে কাজে লাগবে। সো তোমরা যে শুধু পরিসংখ্যান থেকে অ্যান্সার করব, তারপরে যে এইগুলা যে কথা বলো, এগুলা বাদ দিয়ে দাও। তাহলে চলো, এত কথা না, আমরা হচ্ছে উপপাদ্যতে ঢুকবো। একদম সিম্পল ভাবে সহজে আমি সবগুলা নোট বাই নোট বুঝাবো। ক্লাসগুলো ছোট ছোট হবে, কারণ একদিনে বেশি উপপাদ্য করানো ঠিক না। একটা, কখনো দুইটা, নিয়ম অনুযায়ী এইভাবে আমরা উপপাদ্য করব। সো বিসমিল্লাহ। ঠিক আছে, খেয়াল করো। এটা হচ্ছে তোমাদের উপপাদ্য নাম্বার 17, অষ্টম চ্যাপ্টারের প্রথম উপপাদ্য। এর আগে উপপাদ্য আছে সপ্তম চ্যাপ্টারে, সম্পাদ্য আছে, কিছু উপপাদ্য আছে সপ্তম বা ষষ্ঠ চ্যাপ্টারের শুরুতে, ওইগুলা ত্রিভুজ সংক্রান্ত। তোমাদের এই তোমরা যারা 2026-এ পরীক্ষার্থী, 25-এ যারা এসএসসি, তারা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে নাই এটা। ওকে, দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই এর উপর লম্ব। প্রশ্ন, আগে আমি একটু চিত্র দেই। এই যে এখানে যেটা লেখা আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে সাধারণ নির্বাচন। এটাকে কি বলা হয়? সাধারণ নির্বাচন। আগে জিনিসগুলো বুঝো। সাধারণ নির্বাচন, এই সাধারণ নির্বাচনকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলেই হবে বিশেষ নির্বাচন। সাধারণ নির্বাচনে যা আছে তাকে যদি চিত্রের মাধ্যমে আমি প্রকাশ করতে পারি, তাইলে সেটা হবে কি? বিশেষ নির্বাচন। এরপরে আমি প্রমাণে চলে যাব। আর সাধারণ নির্বাচনের বাহিরে এক্সট্রা কিছু যদি অঙ্কন করতে হয়, সেটা হয় অঙ্কন। সো আগে আমি একটা সুন্দর চিত্র আঁকি। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা, এই কথাটুকু বুঝতে পারছি তো? তাহলে এই বিষয়টুকু আমি আগে অঙ্কন করে নেই। কি কি বিষয়টা? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা। সো মনে করো এই হচ্ছে তোমার বৃত্তটা, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্রকে ও দ্বারা প্রকাশ করে দিলাম। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা। এই ভিন্ন কথাটা কেন বললো? ব্যাসও কি একটা জ্যাত। বৃত্তের বৃহত্তম জ্যাটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস ভিন্ন কোন জ্যাকে আমি ধরে নিলাম এই হচ্ছে আরেকটা জ্যা। এই জ্যাটার নাম দিয়ে দাও এ বি, একটি জ্যা। এর মধ্যবিন্দু, তার মানে জ্যা এর মধ্যবিন্দুর কথা বলা আছে, মিডল পয়েন্ট, তো এই জন্য এম দ্বারা প্রকাশ করলাম। মধ্যবিন্দুর নাম কি দিলাম? এম। আচ্ছা, মধ্যবিন্দু কথাটা বলা আছে মানে কি? এই সাইডের অংশ এ এম, এই সাইডের অংশ বি এম, এটা যে সমান, এটা কি তারা বলে দিছে না? আমি একটু সাইডে নোট করে রাখি, তাহলে এ এম সমান সমান বি এম। আচ্ছা রইল, এটা একটু পরে ব্যবহার করব। এখন আসো, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের এ বি ব্যাস নয় এমন একটি জ্যা। এম হচ্ছে মধ্যবিন্দু, সংযোগ রেখাংশ, কেন্দ্র এবং মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। তাহলে রেখাটা সংযোগ করতে হবে না? তাহলে এই যে ও কেন্দ্র ও, এবং এই যেটা সংযোগ করে দাও, এই যে সংযোগ রেখাংশ কোনটা? ও এম। ওই জ্যা এর উপর লম্ব। তোমাকে প্রমাণ করতে হবে কি? এই যে ও এম লম্ব এ বি। কথা কি ক্লিয়ার বুঝাইতে পারছি? এই হচ্ছে বিশেষ নির্বাচনকে চিত্রের মাধ্যমে দেখানো। আমি বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হয় বলবো। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের এ বি একটি ব্যাস নয় এমন একটি জ্যা। এই এ বি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এম। ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের,
এবি হচ্ছে একটি জ্যা, ব্যাস ভিন্ন, মানে ব্যাস ব্যতীত অন্য যে কোনো জ্যা। এবি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এম, এই পর্যন্ত দেওয়া আছে। প্রমাণ করতে হবে ও এম এবি এর উপর লম্ব। লম্ব মানে কি? লম্ব মানে 90 ডিগ্রি কিনা, সমকোণ কিনা। তার মানে কি, তুমি যদি এই যে প্রমাণ করতে পারো যে এই সাইডে 90 ডিগ্রি, তাইলেই কি প্রমাণ হয়ে গেল লম্ব। লম্ব কথাটা মানেই তো 90 ডিগ্রি। আচ্ছা, প্রমাণ হয়ে যায়। সাধারণ নির্বাচনকে চিত্রের মাধ্যমে প্রকাশ করায় বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন আমি পুরাটা লিখে দিব না, তোমরা লেখো। বিশেষ নির্বাচন, এটা কিন্তু নির্বাচন না, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি লিখবো তাহলে? ওই যে একটু আগে যেটা বললাম, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের এবি ব্যাস নয় এমন একটি জ্যা, এম হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ও কমা এম যোগ করি, এই যে কমা কথাটা বলতে হবে, প্রমাণ করতে হবে ও এম লম্ব এবি। তাহলে বিশেষ নির্বাচনের মধ্যেই কিন্তু প্রমাণ করতে হবে কথাটা থাকবে। তাহলে দেখো তো, তুমি এই অংশটুকু লিখলা, আমি শুধু লিখলাম প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? ও এম লম্ব এবি থাকলো, প্রমাণ করতে হবে যে। এইবার আসো আর একটু কনসেপ্ট বুঝবে। এতক্ষণ আমরা আমাদের বিশেষ নির্বাচন, উদ্দীপক এগুলা বুঝলাম, এবার আর একটু কনসেপ্ট বুঝে নেই। তুমি ক্লাস 7 থেকে 7, 8, 9 যে উপপাদ্যটা শুরু করলা, এখন পর্যন্ত কোন উপপাদ্য কি প্রমাণ করছো যেখানে ত্রিভুজের সাহায্য নাও নাই? ত্রিভুজের সাহায্য ছাড়া কোন উপপাদ্য আমরা প্রমাণ করতে পারি না। তাহলে এখানে আমার একটু অঙ্কন লাগবে, আমার ত্রিভুজ বানাইতে হবে। তাহলে ত্রিভুজটা কি বানাবো দেখো, এ কমা ও এবং বি কমা ও যোগ করি। তাহলে এটা লিখবা অঙ্কনের মধ্যে, এটা কিসের মধ্যে লিখবা? অঙ্কন। অঙ্কনের মধ্যে কি লিখবা? এ কমা ও ও বি কমা ও যোগ করি। এখন দেখো তো দুইটা ত্রিভুজ হয়েছে, একটা ত্রিভুজ ও এ এম আর একটা ত্রিভুজ ও বি এম, এই দুইটা ত্রিভুজ হয়েছে। আমরা কিচ্ছু করব না, দেখো অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। তুমি জাস্ট বলো দুইটা ত্রিভুজকে সর্বসম করার শর্ত কি? দুইটা ত্রিভুজকে সর্বসম করার শর্ত কি? ত্রিভুজ সর্বসম করার কয়টা শর্ত আছে? 3টা শর্ত আছে না? ত্রিভুজ সর্বসম করার শর্ত, এই যে শর্ত 3টা লিখবো, এই শর্ত 3টা যেন মরে যাওয়ার আগেও ভুল না হয়। মনে করো মরে যাইতেছ, তারপরেও যেন এই শর্ত 3টা সঠিক বইলা যাইতে পারো। 1 নাম্বার, দুইটা ত্রিভুজ সর্বসম হবে তখনই যখন তাদের 3টি বাহু সমান হবে। আমি সংক্ষেপে লিখলাম, তিনটি তিনটি বাহু সমান, 3টি বাহু সমান, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, বাহু একটা কমবে কোণ একটা বাড়বে। তাহলে বাহু একটা কমলে 2টি বাহু, কয়টি? 2টি বাহু, একটি কোণ যদি সমান হয়, 2টি বাহু একটি কোণ যদি সমান হয়। 3 নাম্বার শর্ত কি? একটি বাহু একটি বাহু 2টি কোণ যদি সমান হয়, তাইলেও ত্রিভুজ দুইটা সর্বসম হবে। কথা কি বোঝানো গেল? তাইলে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কয়টা? 3টা। কি কি? 3 বাহু সমান। কি কি? 3 বাহু সমান, 2 বাহু এক কোণ, 2 বাহু এক কোণ, অথবা এক বাহু 2 কোণ। আচ্ছা, এই 3টা শর্তই কি মেনে চলতে হবে, না 3টার মধ্যে যে কোনো একটা হলেই হবে? 3টার মধ্যে যে কোনো একটা হলেই হবে। এইবার আসো, আমরা যে ত্রিভুজ পাইছি, প্রমাণে চলে যাই, লেখো প্রমাণ। আমরা কি কি ত্রিভুজ পাইছি? ত্রিভুজ এ ও এম, ত্রিভুজ এ ও এম ও, ত্রিভুজ বি ও এম এ। দেখো আমরা জাস্ট খালি চোখ দিয়ে তাকাবা, একটা একটা করে দেখবো, হয়ে যাবে। এ এম এবং বি এম ফার্স্টেই বলছি না সমান? বলছি তো, কারণ কি, এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা, এম যে এ বি এর মধ্যবিন্দু, এটা কি আমরা বলছি না তারা বলে দিছে? তারা কি ভুল বলছে? তারা তো অবশ্যই সঠিক বলছে। তাহলে লেখো এ এম সমান বি এম। এই যে এই কাজগুলো একটু করবা। এম এ বি এর মধ্যবিন্দু কেন সমান, এই বিষয়টা তোমার নিজের বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা কথা মনে রাখবা, যখন পরীক্ষায় অ্যান্সার করবা তখন ধৈর্য রাখবা যেই টিচার খাতা দেখবে সেই টিচারকে তোমার সবকিছু বোঝাইতে হবে। তুমি সংক্ষেপে লিখবা, টিচার বুঝা নিবে, বিষয়টা এমন না।
টিচার মনে করবা সব থেকে সহজ সরল মানুষ, তাকে সব চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিতে হবে, এটাই তোমার দায়িত্ব, এটাই তোমার পরীক্ষা। কথা বুঝতে পারছি? আচ্ছা, এ এম সমান বিএম গেল, এ এম সমান বিএম একটা গেল। এবার দেখি আরো বাহু নিয়ে কাজ করি, আরো বাহু, এইদিকে তাকাও তাকাও। দেখো তো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ও এম ছাড়া কি ত্রিভুজ দুইটা সম্পূর্ণ হইতো? তাহলে ও এম সমান ও এম লেখা যায়, ও এম সমান ও এম সাধারণ বাহু, মানে উভয় ত্রিভুজে এই বাহুটা আছে। তাহলে ও এম সমান ও এম মানে কি? সাধারণ বাহু। একই বাহু দুই ত্রিভুজেই আছে, তাহলে কি বাহুটা ডেফিনেটলি সমান হবে। এবার দেখো আর কোন শর্তটা ফেলা যায়। এ এম সমান বি এম চলে গেল, ও এম সমান ও এম চলে গেল, আর কোন শর্ত ফেলা যায়? এবার বাহু বাকি আছে কোনটা? এ ও এবং বিও, এই যে সবুজ কালি দিয়ে আঁকা বাহু দুইটা বাকি আছে, এই দুইটা বাহুকে কি সমান বলা যাবে? একটু ভালো করে দেখো তো, বলা যাবে? কেন বলা যাবে? কেন বলা যাবে? তাহলে লেখো এ ও সমান বি ও। আচ্ছা, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ। তাইলে ও বি এবং এ বি এটা কি ব্যাসার্ধ না? এটা কি ব্যাসার্ধ? একই বৃত্তে যত ব্যাসার্ধ থাকবে সকল ব্যাসার্ধ কি সমান। তাহলে এই যে এখানে সাইড নোডে কি দিবা? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। বুঝছি। তাইলে তিনটা কন্ডিশন, আমার কন্ডিশন নাম্বার 1 মিলছে, তিনটা বাহুই আমি সমান করতে পারছি। তাহলে আমি কি বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম? তাহলে বলো ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম, ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। এটা সর্বসম করার পিছনে আমাদের কারণ কি ছিল? এই যে এটাকে 90 ডিগ্রি প্রমাণ করা। আগেই আমি বলছি, আগে 90 না, এই যে একটু স্পষ্ট করে দিলাম, এটাকে 90 ডিগ্রি প্রমাণ করতে পারাটাই আমার টার্গেট। তাহলে অতএব তুমি কি লিখতে পারো কোন এ এম, সরি ও থেকেই শুরু করি কারণ দুইটাই ও থেকে দেখা সৌন্দর্য, ও এম এ সমান সমান কোণ ও এম বি। অর্থাৎ এই সাইডের কোণটা এবং এই সাইডের কোণ, এই দুইটা কোণ কি সমান। এই পর্যন্ত প্রমাণ করার পরে তোমার বই থিওরিটিক্যালি প্রমাণ করছে। আমি আগে থিওরিটিক্যালি বুঝাই নাই, তা না হলে তো মেডিসিন একটা আছেই। এই অংশটা আমি মুছে দিলাম এখন। আচ্ছা, এটা তোমার খাতার মধ্যে অন্তরের মধ্যে লেখা থাকতে হবে। দেখো, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, এই কথাটা বলছে, যেহেতু যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, এই রৈখিক যুগল কোণটা আগে বুঝি। রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকে সমান, এবং প্রত্যেকে সমান, এই কথাটা বলা আছে না? অতএব অতএব কোণ ও এম এ সমান সমান কোণ ও এম বি সমান সমান 90 ডিগ্রি। তারা তো 90 ডিগ্রি বলে না, তারা বলছে এক সমকোণ। এরপরে বলছে অতএব ও এম লম্ব এ বি। কিন্তু কথা হচ্ছে এই রৈখিক যুগল কোণটা আমি বুঝতে চাই যে এখানে রৈখিক যুগল মানে কি? এই রৈখিক মানে রেখা, যুগল মানে যুক্ত। দুইটা রেখা যখন যুক্ত হবে, এই যে এখানে একটা ছোট চিত্র দেই, এই একটা রেখা, এই রেখার সাথে আরেকটা রেখা এইভাবে যুক্ত হতে পারে, আবার এই রেখার সাথে আরেকটা রেখা সোজাভাবে এসে যুক্ত হতে পারে। তাহলে দুইটা রেখা যখন যুক্ত হয় তখন এই যে এইখানে যে কোণ উৎপন্ন হয়, এই কোণটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এক সরল কোণ না, সম্পূর্ণটা এক সরল কোণ। এখানেও তো 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, নাকি ভুল? দুইটা রেখা যুক্ত হইলে তো একটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ওকে, এখন দেখো প্রত্যেকে সমান, দুইটা রেখা মিলে 180 হয়েছে। প্রত্যেকে যদি সমান হয় তার মানে বাম সাইড এবং ডান সাইডের কোণ সমান হবে। বাম সাইড এবং ডান সাইডের কোণ সমান। এখন বাম সাইড যদি 80 হয়, টোটাল যোগফল তো 180 হতে হবে, তাহলে ডান সাইড 100। তো 80 এবং 100 কি দুইটা সমান হলো? তাহলে উভয় পক্ষ সমান হওয়ার জন্য 80 কে 2 দ্বারা ভাগ করে দাও। 80 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? এই সাইড 90, এই সাইড 90, তাইলেই তো কোণ দুইটা সমান হয়। দেখো 90 90 যোগ করলে কত হয়? 180 হয়। তার মানে বাম সাইডকে যদি তুমি 89 ধরো, ডান সাইড 91 হইতে বাধ্য, কারণ দুইটার যোগফল 180 ডিগ্রি, এক সরল কোণ। এটা তো একদম পৃথিবীতে একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। তাইলে 90 90 যোগ করলে 180 হয়,
কিন্তু এই সাইড যদি 89 হয়, এই সাইড 91, এই সাইড 88 হলে এই সাইড 92, তাহলে উভয় সাইড যদি সমান হতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা কোণের মান কত হতে হবে? 90 হইতে হবে। তাহলে রৈখিক যুগল কোণ মানে কি? দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। রৈখিক যুগল মানে দুইটা রেখা যুক্ত হয়েছে। রৈখিক যুগল মানে দুইটা রেখা যুক্ত হয়েছে। দুইটা রেখা যুক্ত হইলে কোণ হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবং প্রত্যেকে যদি সমান হয় তাহলে 180 কে 2 দ্বারা ভাগ করে দেব। 2 দ্বারা ভাগ করলে প্রত্যেকে কত করে হয়? 90 ডিগ্রি করে হয়। আমি কি জানি 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানেই হচ্ছে লম্ব। তাইলে তুমি বলতে পারতেছো অতএব ও এম লম্ব এ বি প্রুভড। আমি আরেকটা ভিন্ন পদ্ধতি একটু দেখাবো। এই যে এই থিওরিটুকু যে বুঝো নাই তার জন্য ভিন্ন পদ্ধতি দেখাবো। এই পর্যন্ত আগে তুলো। এটাই হচ্ছে বোর্ডের স্ট্যান্ডার্ড নিয়ম। তোলা শেষ এই পর্যন্ত। এবার শোনো, যেই উপপাদ্যগুলো সরাসরি বইয়ে আছে, বোর্ড বইয়ে আছে, ওইগুলো আমরা বোর্ডের মতো করেই লিখবো, বইয়ের অনুসারে লিখবো। ওইগুলো আমরা ব্যতিক্রম করার চেষ্টা করব না। অনুশীলনীর ভিতরে এক্সট্রা বলি আমরা যে উপপাদ্যগুলো আছে ওইগুলো আমরা নিজের মতো একটু কম বেশি সমীকরণ 1 2 দিয়ে করব। কিন্তু যেগুলা সরাসরি উপপাদ্য 17 18 বইয়ের মধ্যে দেওয়া আছে ওইগুলো আমরা অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করব। কারণ তুমি তো জানো না তোমার কোন টিচার এসএসসি এর খাতা দেখবে। তো ওই টিচার একটু ডিফারেন্ট দেখলে নাম্বার দিবে কি দিবে না এটা কি তুমি জানো? এই জন্য আমরা রিস্ক নেওয়ার দরকার নাই। হ্যাঁ, বোর্ডেরটা বোর্ডের মতো করে দেখবো। আচ্ছা, তাহলে যেহেতু কোনটা রৈখিক যুগল এটা আমি মুছে দেই। এটা তো তোমাদের লেখা শেষ হওয়ার কথা। পদ্ধতি 2 আমি লেখাই দেই, জায়গা নাই, নাহলে আমি এটা মুছতাম না। এবার দেখো তো আমি কি করতে পারি। দেখো, সেম জিনিসই প্রমাণ করবে। এটা 180 180 মানে এটা যে 90 ডিগ্রি বা লম্ব, এটা প্রমাণ করা তো আমার শেষ। এটা তো আমি বোঝাই ফেলছি, তাই না? সেম জিনিসই ভিন্ন ভাবে প্রমাণ করে দেখায়। কিভাবে? তুমি দেখতেছো যে দুইটা কোণ সমান হয়েছে, এই পর্যন্ত আসছি আমরা। এরপরে তুমি কি লিখতে পারো না কোণ ও এম এ প্লাস কোণ ও এম বি সমান সমান এক সরল কোণ? এটা কি লিখতে পারি? এক সরল কোণ বা এক সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এত বা। এবার একটু চিন্তা করো তো, এখানে কোণ ও এম এ এবং ও এম বি এটাকে তুমি সমান বলে আসছো। তাহলে যেহেতু সমান বলছো তাহলে কি ও এম এর পরিবর্তে তুমি কোণ ও এম বি বলতে পারো। কারণ কি ও এম এ যে কথা ও এম বি একই কথা। তাহলে ও এম এর পরিবর্তে ও এম বি বলা যায় না? আর এখান থেকে আগেই তো আছে একটা ও এম বি থাকলো ইকুয়াল টু 180 ডিগ্রি। এইবার দেখো দুইটা ও এম বি যুক্ত হলে কত হয়? 2 কোণ ও এম বি সমান সমান 180 ডিগ্রি। 2 ওই সাইডে যায় ভাগ হইলে কোণ ও এম বি ইকুয়াল টু কত হয়? 90 ডিগ্রি হয় না? 90 ডিগ্রি মানেই তো ও এম লম্ব। 90 ডিগ্রি মানেই তো সমকোণ। সমকোণ মানেই কি? লম্ব। প্রমাণিত। অতএব এই যে লিখবা লাস্টে ও এম লম্ব এ বি প্রুফড। এই আমি কি দুইটা নিয়মে বুঝাইতে পারছি? তাহলে আসো আমি আবার শুরু থেকে একটু বলে শেষ করি। এটা প্রথম উপপাদ্য তো একটু কথা বেশি বলা লাগতেছে। তোমাকে আগে সাধারণ নির্বাচনটা দেখো কি বলছে। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখা, তার মানে মধ্যবিন্দু পর্যন্ত তারাই বলছে। মধ্যবিন্দু সংযোজক রেখা ওই জ্যা এর উপর লম্ব। তাহলে আমরা কি করলাম? সাধারণ নির্বাচনটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। ও কেন্দ্র বিশিষ্ট, তুমি একটু এখানে একটা সি বিন্দু দিতে পারো, পরে বলতে পারো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্তে এবি ব্যাস নয়, এটা তোমার বইয়ে বলছে। এটার জন্য কোনো মার্ক কাটবে না। তুমি যদি বলো ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের এবি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা, এনাফ। তাহলে আবার বলো কি বলবা? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস ভিন্ন একটি জ্যা, এম হচ্ছে তার মধ্যবিন্দু। ও কমা এম যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে ও এম এ বি এর উপর লম্ব। অঙ্কন এ কমা ও বি কমা ও যোগ করি। মুখে বলার সময় কমা বলবা, কারণ তুমি যদি লেখো এ ও যোগ করি তাহলে কিন্তু নাম্বার কেটে দিবে, কারণ এ অলরেডি যোগ অবস্থায় আছে, এটা একটা রেখা। তো যখন তুমি যোগ করবা তখন মাঝখানে কমা থাকতে হবে। অথবা তুমি বলবা এ এবং ও যোগ করি, বারবার এবং বলার থেকে কমা দেওয়া ভালো না? ওকে, এরপরে আসো, অঙ্কন শেষ হয়ে গেল। প্রমাণ এ ও এম এবং বি ও এম দুইটা ত্রিভুজ হইল। এই দুইটা ত্রিভুজকে সর্বসম করার শর্ত আমি জানি তিনটা। 3 বাহু, 2 বাহু 1 কোণ, 1 বাহু 2 কোণ, কথা শেষ।
এবার এখানে আমি দেখলাম এম এবং বিএম সমান, এটা আমি ফার্স্টেই জানি, কারণ কি এম মধ্যবিন্দু। ও এম উভয় ত্রিভুজে ও এম বাহু ছাড়া তো সম্ভব হইতো না, এই যে নীল বাহুটা, তাহলে ও এম কে বলা হয় সাধারণ বাহু বা কমন বাহু। এরপরে এ ও সমান বিও, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তাইলে তিনটা শর্ত মিলে গেছে, এখন আমি নিশ্চিন্তায় বলতে পারি ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ বি ও এম সর্বসম। ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই যে এই দুইটা কোণ সমান, অ্যাকচুয়ালি অন্যান্য কোণও কিন্তু সমান। এই যে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ সমান। যে আমার টার্গেট, আমার যেটা লাগবে আমি তো সেটাই নিব নাকি, সবগুলো নিয়ে তো আমার লাভ নাই। এই জন্য আমি বললাম কোণ ও এম এ এবং ও এম বি সমান। তাহলে দুইটা কোণ যদি সমান হয়, এই দুইটা কোণের যোগফল আবার 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটার আমি ও এম বি, ও এম এর পরিবর্তে এম বি মান বসাইলাম, যোগ করে 90 ডিগ্রি করলাম। অথবা তুমি তোমার বইয়ের মতো আগাবা, এই লাইনে আসার পরে যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকে সমান, সুতরাং তারা এক সমকোণ হতেই হবে। ঠিক আছে, প্রমাণিত। এই ছিল উপপাদ্য 17। এরপরে উপপাদ্য 18, 19, এটা কিন্তু তোমাদের এইটাও ছিল, নতুন কারিকুলামে তোমরা হয়তো পাও নাই, এটা এইটাও ছিল। এখন তোমাদের 18 এবং 19 নাম্বার পরবর্তী একটা ক্লাসে হবে, আমি টাইপ ভিত্তিক করাবো। এরপরে 20 নাম্বারের সাথে 20 নাম্বারের উপরে আলাদা একটা ক্লাস, 21, 22 আবার আলাদা করাবো এক ক্লাসে। এইভাবে ভাঙ্গা ভাঙ্গা ক্লাস এত লম্বা করার দরকার নাই। এটা নিয়ে কোনো প্রবলেম থাকলে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। বুঝছো? ক্লিয়ার? লিখতে পারবা নিজে থেকে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এটাই নেক্সট এর পড়া।